এর হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য এখন থেকে যা যা আছে তাই দিন আপনারা, আর দেশের জনগণই আমাদের শক্তি, জনগণকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। যতগুলি গাড়ি শোডাউনের পেলেন কোথায়, মানুষ জানতে চায় এটা সর্বসাধারণের কথা থেকে। সেই কথাটাকে আপনি বলেছেন যে আপনার বাপ দাদার সম্পত্তি আছে, আপনার এই আছে সে আছে, 100 গাড়ি ইয়ের মতো আরো 50 বছর। আপনার বয়স কি 50 হয়েছে? আপনি 50 বছর আগের খবর কেমনে করে জানেন? আসসালামু আলাইকুম। দুজনের বক্তব্য নিয়ে কথা বলা দরকার। দুই নেতা, আওয়ামী লীগের একজন এবং বিএনপির একজন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্যালুট। উনি মুক্তিযুদ্ধের বিষয়টা সামনে এনেছেন এবং মুক্তিযুদ্ধ বাংলাদেশের 1971 সালে আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিলেন। আমরা তো মুক্তিযুদ্ধ দেখেছি, স্বাধীনতা অর্জন তখন করেছি, কিন্তু আসলে আমরা নিজেরাই ব্যর্থ। যে কেউ দলই করি, স্বাধীনতার মূল লক্ষ্য কোনো দলই বাস্তবায়ন করতে পারে না। 1971 থেকে 2024, 53 বছরের ব্যবধান, কিন্তু বজ্র কঠিন কণ্ঠ একই। বয়স হয়তোবা বেড়েছে, অস্ত্র হয়তোবা জমা দিয়েছে, কিন্তু ট্রেনিং, দেশের প্রতি ভালোবাসা। আমি দৈনিক কাজ করে খাই মানুষ, আমার ঈদের বাচ্চা কাচ্চার ব্যবসা আছে, এখানে আসে আর কি বসে আছি। এক হয় প্রশাসন এদের সমস্যার সমাধান করে দেখ, নাহলে আমাদের রাস্তা ছাড়িয়ে দেব। দুটো একটা করতে পারে। কবে নাগাদ নির্বাচন হওয়া উচিত সেটা নিয়ে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের এক ধরনের একটা বক্তব্য আমাদের সামনে এসেছে। ইনফ্যাক্ট একটা অফিসার্স অ্যাড্রেস হয়েছিল। মানুষ তো মরবেই একদিন, কিন্তু এইভাবে বসে বসে মরার চেয়ে দেশের জন্য মরা কত যে শ্রেষ্ঠতম কাজ। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো বা আপনি যদি বলেন চীন নয়, ভারতের বিরুদ্ধে আপনার যুদ্ধ ঘোষণা করেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। একের পর এক ব্যাড নিউজ দিয়ে ভারত তছনছ। এদিকে one of the pain is Dr. Mohammad Yunus for India. He is visiting there the most enemy country, China, right now. যারা গোয়েন্দা প্রধান আছেন তাদের একটা বৈঠক হয়েছিল ভারতে। তো সেখানে মার্কিন প্রশাসনের যিনি নবনিযুক্ত যে গোয়েন্দা প্রধান আছেন তুলসী গ্যাবার্ড, ভারতীয় বংশোদ্ভূত, হিন্দু ধর্মকে তিনি অনুসরণ করেন। যাই হোক, তিনি বাংলাদেশ সম্পর্কে একটা জঙ্গিবাদী একটা রাষ্ট্রের একটা প্রতিচ্ছবি তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলেন। বাংলাদেশ প্রতিবাদ জানালো। আর আমরা বুঝতে পারি যে এই খেলার পেছনে ভারতের একটা বড় ধরনের ভূমিকা আছে। কিন্তু মজার কি বিষয় দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বা ধর্মীয় স্বাধীনতা এখানে লঙ্ঘিত হচ্ছে এরকম নানান ধরনের যে ট্যাগ লাগানোর চেষ্টা করলো, মার্কিন যুক্তরাষ্ট্র তাতে বাংলাদেশের বিরুদ্ধে কর্ণপাত না করে উল্টা ভারতের বিরুদ্ধে কর্ণপাত করে বসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে একমত আছেন প্লিজ দরকার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জনগণকে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ইউনিসেফের টাকার অভাব নাই, সে তো গরিবের টাকা লুট করে নিয়ে রক্ত চুষে খেয়ে এখন বিদেশে পত্রপত্রিকা হায়ার করে সেখানে নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে। আর যত হত্যাকাণ্ড খুন করে সব দোষ আওয়ামী লীগের। পুলিশ মারে, এটা তো তাদের সমন্বয়ের কাছে নিজেই বলেছে পুলিশ হত্যা করেছে। বিএনপি নেতা বলেছে সে পুলিশকে মেরেছে, এবং ইসলামী আন্দোলনের নেতাও বলেন উনিও পুলিশকে মেরেছে। কিন্তু মামলাগুলি সব আওয়ামী লীগের বিরুদ্ধে, সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের কেউ বাদ নাই। তো কত মামলা, আমার মনে হয় যত মামলা দিয়েছে তার একটা হিসাব বের করলে ইউনূসের নাম ওই গিনিস বুক অফ রেকর্ডে যাবে, যে সে কত মানুষের বিরুদ্ধে কত মামলা করতে পারে একটা দলকে ঘায়াল করার জন্য, কি কত হাজার হাজার কর্মী নেতাকর্মীকে জেলে পুরতে পারে, এবং কত লক্ষ নেতাকর্মী মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে আসামি করতে পারে। এই রেকর্ড সে কিন্তু ভঙ্গ করবে এবং গিনিস বুক অফ রেকর্ডে নিশ্চয়ই তার নাম চলে আসবে। আর যদি মানুষ হত্যা, জেল জুলুম, অত্যাচার, নির্যাতন, দুর্নীতি এবং গরিবের রক্ত চুষে খাওয়া, এই ব্যাপারে যদি তার রেকর্ড দেখা হয়, তাহলে সে আর একটা নোবেল প্রাইজ পেতে পারে। তবে সেই নোবেল প্রাইজের নামটা দিতে হবে অশান্তির নোবেল প্রাইজ, কারণ অশান্তির সৃষ্টিতে ইউনূস চ্যাম্পিয়ন সারা বিশ্বে, এবং বিশ্ব নেতারা কিন্তু তা জানে, এটা বোঝে যে সে দেশ চালাতে ব্যর্থ, দেশ চালাবার মতো তার ক্ষমতা নাই। সেই জন্য এখন সে অনেক টাকা পয়সা খরচ করে এক একজনকে নিয়ে আসেন, আর তাদেরকে দিয়ে অন্যদের কাছে ধর্ণা দেওয়ায় যে ইউনূসকে সমর্থন দিতে হবে। সার্জিস আলম 7 মাসে এত টাকার মালিক কি করে বনে গেলেন?
এই টাকার রহস্য কি? এবার সার্জিস আলমকে ধুয়ে দিলেন এই তরুণী। যে এতগুলি গাড়ি শোডাউনের পেলেন কোথায়, মানুষ জানতে চায় এটা সর্বসাধারণের কথা থেকে। সেই কথাটাকে আপনি বলেছেন যে আপনার বাপদাদার সম্পত্তি আছে, আপনার এই আছে সে আছে, 100 গাড়ি ইয়ের মতো আরো 50 বছর। আপনার বয়স কি 50 হয়েছে? আপনি 50 বছর আগের খবর কেমনে করে জানলেন? আপনি আবার বলতেছেন ইলেকশন। আপনার যে এত মানে নিয়ে আপনি আসছেন যে আপনি এখানে হিসেবে ঢুকে, ছাত্র হিসেবে, সমন্বয়ক হিসেবে ঢুকে আপনি ইলেকশন করবেন, এইগুলি তো ক্লিয়ার করে দিলেন আপনি। মানে আপনারা তো আসলে সবাই উদ্দেশ্য নিয়ে আসছেন, কোন একটা উদ্দেশ্য নিয়ে আসছেন, এটা আপনাদের প্রত্যেকের কথায় কথা এগুলো ধরা পড়তেছে। আপনি ইলেকশনের টাকা হবে, তো এত টাকা আপনি না দেশকে ভালোবাসেন, আপনারা ইলেকশন করবেন, তাহলে আপনারা এই আপনার 14 কোটি টাকা বিক্রি করতে হবে না। 50টা গাড়ির বহরের 50,000 গাড়ি বহরের যে টাকা, সেই টাকাটাই ভাই আপনি এনে আমাদের মধ্যে বন্টন করে দেন। আমরা খুব খারাপ অবস্থায় আছি, দেশের মানুষ খুব খারাপ অবস্থা। এই 9 মাস ধরে দেশকে আপনারা জিম্মি করে রেখেছেন, একটা প্রোডাক্টিভ কোনো কাজ হচ্ছে না, মিল কারখানা সব বন্ধ হয়ে আছে। আপনারা সব দিক থেকে আপনারা মিলগুলি জ্বালিয়ে দিয়েছেন, আপনারা শপিং মল কতগুলি জ্বালিয়ে দিয়েছেন, আপনারা কি বলে ইন্ডাস্ট্রি কতগুলি জ্বালিয়ে দিয়েছেন। এই মানুষগুলি কই যাবে? এই যে লাখ লাখ মানুষ এরা যে বেকার হয়ে গেছে, এরা এখন কই যাবে? এদের খাবার দাবার ব্যবস্থা করছেন, এদের বিয়ের ব্যবস্থা করছেন, আর আপনাদের কথায় কথায় কেন জ্বালাতে পোড়াতে হবে? আপনারা মানুষকে না করতে পারেন না, আপনাদের নির্দেশনা দিতে পারেন কেন জ্বালায়? আপনারা দখল করে সাধারণ মানুষের জন্য আপনারা কাজ করেন। যারা ছিল তাদের আপনি বলেন যে ঠিক আছে মালিকানা আমরা, যারা ছিল তাদের বিদায় করে দিয়েছি, নতুন মালিকানা আমরা ধ্বংস করবো না। আপনারা যারা আছেন যেভাবে ওভাবে কাজ করেন, আপনার মালিকানা পরিবর্তন করেন। আপনারা জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে নিজেদের মতো করে গাড়ি বহর, আবার বলেন একজন বড় বড় কথা যে আবার 50 বছর আগে থেকে আপনার ফ্যামিলি জমিদার, 50,000 গাড়ির ভাই এই মানুষগুলির মধ্যে আপনারা বিলিয়ে দেন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, সেনাপ্রধান নির্বাচনের পক্ষে, শেখ হাসিনাকে ফেরাতে একই প্ল্যান করছেন। তবে কি শেখ হাসিনার প্রতি সেই মায়া এখনো রয়ে গেছে সেনাপ্রধান ওয়াকারের? কবে নাগাদ নির্বাচন হওয়া উচিত সেটা নিয়ে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের এক ধরনের একটা বক্তব্য আমাদের সামনে এসছে। ইনফ্যাক্ট একটা অফিসার্স অ্যাড্রেস হয়েছিল 2 দিন আগেই। আমাদের নিশ্চয়ই মনে আছে, কেউ কেউ বলার চেষ্টা করেছিলেন এই অ্যাড্রেসের মধ্য দিয়ে সেনাপ্রধান নাকি জরুরি অবস্থা জারি করার কথা বলবেন। মানে তিনি আর প্রেসিডেন্ট মিলে, প্রেসিডেন্ট আর তিনি দুজনেই যেহেতু আওয়ামী লীগের নিযুক্ত মানুষ, তাই তারা নাকি জরুরি অবস্থা জারি করে দিতে পারেন। মানে আমরা কেউ যদি না বলে, না জেনে এই কথাটা বলি, এই অকাট মূর্খতা নিয়ে কথা বলা উচিত না। এটাও একটা অপরাধ বলে আমি মনে করি। আর কেউ যদি জেনে শুনে এটা বলি, জরুরি অবস্থা কিভাবে জারি হয়, কাকে জারি করতে হয়, সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করেছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই। জেনে শুনে করলে এটা একটা ডিসইনফরমেশন, দেশে একটা বাজে অস্থিরতা তৈরির ক্লিয়ার প্রচেষ্টা বলেই আমরা দেখব। এটা আরো ভয়ঙ্কর অপরাধ। যাই হোক, এই অফিসার্স অ্যাড্রেস হয়েছে এবং এখানে নির্বাচন নিয়ে সিনিয়র অফিসাররা কথা বলেছেন। এখানে শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সশরীরে অংশগ্রহণের পাশাপাশি দেশের বিভিন্ন ইউনিট থেকে সব স্তরের সেনা সদস্যরাই ভার্চুয়ালি এতে যোগ দেন। মানে এখানে আমরা দেখেছি, এই যে বক্তব্য আমাদের সামনে এসেছে, সেখানে সেনাপ্রধান কথা বলেছেন। সেনাপ্রধান বিভিন্ন পত্রপত্রিকা এরকম এসছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে কিছু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, যেন হাসনাত আবদুল্লাহ একটা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে, যেখানে তিনি সেনাপ্রধানকে এর মধ্যে ইনক্লুড করেছেন এবং কিছু বক্তব্য এনেছেন। তার বক্তব্যে সেনাপ্রধান কথাটা ছিল না। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো বা আপনি যদি বলেন চীন নয়, ভারতের বিরুদ্ধে আপনার যুদ্ধ ঘোষণা করেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। একের পর এক ব্যাড নিউজ দিয়ে ভারত তছনছ। এদিকে one of the pioneers, Dr. Muhammad Yunus for India, is visiting the most enemy country, China, right now. He's in China, right? এবং যুক্তরাষ্ট্র যে সন্দেহ করেছিলাম তার বিপরীত দিক দিয়ে হাঁটছে যুক্তরাষ্ট্র মনে হচ্ছে। আপনারা দেখেন, it began from the State Department spokesperson আপনার টমি ব্রুস, তারপরে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে অভিনন্দন জানিয়েছেন এবং মানে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সেই সাথে যত ধরনের পদক্ষেপ নিয়েছেন এই সরকার, সেটাকে সমর্থন অব্যাহত রেখেছেন। অর্থাৎ দিস গভর্নমেন্ট হ্যাজ বিন সার্টিফাইড বাই দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, লিডিস এন্ড জেন্টলম্যান। এন্ড দেন রয়ের ঘটনা, রকে আপনার এই রিলিজিয়াস ফ্রিডম প্যানেল তারা রকে স্যাংশনের জন্য আপনার রেকমেন্ডেশন দিয়েছেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে। এবং এটা বলে রাখি যে এটা ভেরি পাওয়ারফুল অর্গানাইজেশন, ইট কুড টেক প্লেস এনি টাইম, জাস্ট ওয়েট ফর দ্যাট। এন্ড আজকে শুনি দ্য ফ্যান্টানাল জন্য, মাদক পাচারের জন্য যুক্তরাষ্ট্রে ভারতকে অভিযুক্ত করেছেন ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। এবং খুদ তুলসী গাবার্ডের আপনার এই অফিস, যেটা আপনার এই ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, তারা এটাকে ভারতকে অভিযুক্ত করেছেন। এবং এখানে বলে রাখি ওয়াই সো সিগনিফিকেন্ট। দি সিগনিফিকেন্স ইজ দ্যাট বিকজ কানাডা এবং মেক্সিকো, কানাডা এবং চীন, প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রথম যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে ফ্যান্টানল। অর্থাৎ এই মাদকটা হাজার হাজার আমেরিকান প্রতি বছর মারা যাচ্ছে। আমি নিজে দেখাচ্ছি প্রতিদিন। আমি যদি একটু ঘুরে যাই এখান থেকে, আপনাদেরকে দেখাতে পারবো ফ্যান্টানলের এফেক্টটা কি। আমি আপনাকে কালকে একবার চেষ্টা করবো দেখানোর জন্য যে মানুষগুলা কি পরিমাণ আছে যারা এই মানে মাদকটা নেন, রীতিমতো সর্বনাশী মাদক। এটার জন্য এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আপনি জানেন। এবং যে কোন সময় মেক্সিকোকে ইনভেড করার মতো ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, অর্থাৎ আমেরিকান সৈন্য মেক্সিকোতে যে কোন সময় যেতে পারে, এটা উনি সাইন করেছেন এক্সিকিউটিভ অর্ডার, সো দ্যাট ফ্যান্টানল এই যে ড্রাগ ডিলার্স আছে বা ড্রাগ কার্টেলস আছে তাদেরকে পাকড়াও করতে চান উনি, এটা উনি ঘোষণা করেছেন, লিডিস এন্ড জেন্টলম্যান। সো
এই ঘটনায় ভারত অভিযুক্ত হবে, এটা আমি কখনো ভাবি নাই। এখন শুনি যে ভারত নাকি আপনার ফেন্টানল উৎপাদন করে এবং যুক্তরাষ্ট্রে পাচারের ক্ষেত্রে ভারতের ভূমিকা আছে। আনপ্রেসিডেন্টেড নিউজ। সো ইটস ভেরি ব্যাড নিউজ ফর ইন্ডিয়া, ওয়ান আফটার অ্যানাদার, এন্ড ইট হ্যাজ অ্যান সিরিয়াস ইম্প্যাক্ট, ট্রাস্ট মি। সো এটা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি যে এবং ভারতীয় মিডিয়া এবং সবচেয়ে আরো এটা হচ্ছে ব্যাড নিউজ। অন দ্য আদার সাইড গুড নিউজ হচ্ছে আপনার 2028 সাল পর্যন্ত আপনার শুল্ক মুক্ত পণ্যের অধিকার দিয়েছে চীন, মানে তাদের মার্কেটে বাংলাদেশি পণ্যের। দ্যাটস আ গ্রেট নিউজ। এবং চীনে আছেন আপনার এই ডক্টর মোহাম্মদ ইউনুস, এটা ভারতীয় মিডিয়াকে নাড়িয়ে দিয়েছে, অর্থাৎ স্লিপলেস নাইট গোয়িং অন ফর ইন্ডিয়ান অফিসিয়ালস। এবং আজকে আরো একটা জিনিস বলে রাখি যে ভারতের পররাষ্ট্র সেক্রেটারি মানে মন্ত্রী যিনি বা সেক্রেটারি তাকে বলে আপনার জয়শঙ্কর বাবু যে কতটা ব্যর্থ হয়েছেন তার প্রমাণ হলো প্রতিটা ক্ষেত্রেই তার ডিপ্লোমেসি ফেল করেছে, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা সবচেয়ে বড় উল্লেখযোগ্য। ভাই আমার খুব আচ্ছা আমি সৌদি আছি ভাই, আপনার ভিডিও থেকে তবে এটা বলি যে আল্লাহর কি হুকুম দেখেন, রমজানের মাস ঈদের আগে একটার পর একটা গুড নিউজ ফর বাংলাদেশ, ব্যাড নিউজ ফর ইন্ডিয়া। তারা চেয়েছিল আমাদের মানে বৃষ্টি দিয়ে ড্রাউন করতে এই ব্যাড নিউজ দিয়ে, বাট সম্পূর্ণ আপনার ডিড নট ইম্পোর্ট এনি আইটেম ফ্রম বাংলাদেশ। ওয়েল হোয়াটএভার দিয়েছে তো আমাদেরকে আনতে হবে তারা, তাই না? দিয়েছে তো, এবং অনেকগুলো চুক্তি আছে, আরো বিভিন্ন বিষয় আছে। এটা হচ্ছে ভাই এখন আওয়ামী লীগের কি হবে। ও বাই দ্য ওয়ে বলে রাখি যে দ্য ডেথ অফ আওয়ামী লীগ বা শেখ হাসিনাস ফিউচার ইজ এমিনেন্ট। এটা ফ্যান্টানল মানে একটা মাদক, এটা ভয়ঙ্কর মাদক। এবং আমি যেখানে থাকি, আমি একটু গেলে এদিকে আমি নিজে দেখেছি তারা এখানে আছেন, এবং ইট ইজ ওয়ান অফ দ্য রেট এরিয়া যেখানে মানুষগুলো এইগুলো এই মানে ড্রাগটা নেয়। এবং কানাডার সাথে কল্পনা করেন ভারত এটা উৎপাদন করে, এবং এটা কতটা মানে সিগনিফিকেন্স যে এটার একটা কতটা সিগনিফিকেন্স আছে যে তুলসী গাবার্ডের মানে আপনার অফিস এটা প্রকাশ করতে বাধ্য হচ্ছে ভারতের বিরুদ্ধে। দ্যাটস আপনার ইউ হ্যাভ নো আইডিয়া আওয়ামী লীগ ইজ রাইজিং। ওয়েল আমি তবে এতটুকু আমি বলে রাখি আপনাদেরকে, আওয়ামী লীগের ফিউচারটা বলে রাখি। আওয়ামী লীগের কোনো এই মুহূর্তে কোনো গার্ডিয়ান নাই। Who is the guardian of Awami League? Someone could look after Awami League internationally to re-establish or reinstate into the Bangladeshi politics, particularly Sheikh Hasina কথা বলছি। They need a guardian. And no, India is not the guardian. India is finished. Indiaর কোনো প্রভাব নাই পৃথিবীতে, এবং যে যুক্তরাষ্ট্র নিয়ে তারা বড়াই করতো এবং বাংলাদেশকে জিম্মি করে রাখার জন্য যা যা করা দরকার করেছিল তারা এর আগে, সেটাও ব্যর্থ হয়েছে। অর্থাৎ ইন্ডিয়া এই মুহূর্তে যদি আমি বলি প্যারেন্টসলেস একটা কান্ট্রি হয়েছে। এই মুহূর্তে পৃথিবীতে কোনো জায়গাতে তাদের সমর্থন নেই। আপনি কল্পনা করে আপনি চীন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যেখানে যাবেন ডক্টর ইউনূসের এই মুহূর্তে জয় জয়কার, অর্থাৎ বাংলাদেশ বিষয়ে বাংলাদেশের অগ্রগতিটা রুখে দেওয়ার জন্য। এবং গত 2 দিন ধরে মানে আপনার ওই ইন্ডিয়ান মিডিয়া যে ধরনের প্রপাগান্ডা হচ্ছে আনবিলিভেবল, ইট ইজ বিয়ন্ড বিলিভ। মানে একটা জাতি কতটা, জাতি বলবো না, কিছু মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে সেটা প্রমাণ করেছে এই জায়গাতে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, আওয়ামী লীগের যারা এখন যে কাজ করতেছেন, দ্য ব্যাড নিউজ ফর আওয়ামী লীগ, লেট মি এক্সপ্লেইন হোয়াট ইজ দ্য ব্যাড নিউজ রাইট নাও। শেখ হাসিনা জোর করে বাংলাদেশে কখনোই আসতে পারবেন না, ইম্পসিবল, ইটস ওভার। For her to return to Bangladesh or into the politics, she needs a guardian. Who can be? It could be either United States of America or United Nations. None of them is with Sheikh Hasina or her regime or her fallen people, right? So therefore, এবং যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ দুটো দেশ যদি এই দুটো একটা দেশ একটা অর্গানাইজেশন পৃথিবীতে কারো ব্যাক দিয়ে থাকে, পৃথিবীর কারো ক্ষমতা নেই এই দেশটাকে বা গোষ্ঠীটাকে কোনোভাবেই ব্যতিব্যস্ত করতে পারবেন। আওয়ামী লীগ যদি জোর করে বাংলাদেশে আসতে চায় কোনো অবস্থাতে পারবে না, কারণ বাংলাদেশের মানুষ, আমি আনাচে কানাচে আমি প্রত্যেকটা জায়গাতে, ইভেন নায়েব আলী ভাই আপনি জানেন হি ইজ রাইট নাও ইন বাংলাদেশ। আমি কথা বললাম একটু আগে, একটাই বক্তব্য, ভারত এবং আওয়ামী লীগের বিষয়ে সবার চুলকানি আছে, কেউ সহ্য করতে পারে না। এবং জোর করে আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারবেন না শেখ হাসিনা। শেখ হাসিনা আসলে শেখ হাসিনা জেলে যাবেন, উনার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, আন্তর্জাতিক অপরাধ আদালতে পর্যন্ত উনি যেতে পারেন, এটা মোটামুটি একটা পর্যায়ে আছে। এবং তাহলে উনার কি দরকার? আমি একটা যে বলি, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে পুনঃপ্রতিষ্ঠা করতে গেলে একটা দেশ দরকার, পৃথিবীর কেউ পারবে না, একটা, সেটা কি? সেটা হচ্ছে আপনার আমেরিকা। এই আমেরিকা থেকে এতটা ব্যাড নিউজ আসছে যে শেখ হাসিনা হয়তো বা আওয়ামী লীগ, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আসছে না, এটা আপনি ধরে নেন, গ্যারান্টি, দ্যার ইজ নো চান্স। বাট আওয়ামী লীগ আসবে কিনা সেটাও ডিবেটেবল ইস্যু, এটাও এখন হচ্ছে কিনা আমি মনে করি। কারণ মানে বর্তমান সরকার তারা যে সার্টিফিকেশন আফটার সার্টিফিকেশন পাচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে, এবং কল্পনা করেন যখন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা শুনতাম না ও প্রেসিডেন্ট ট্রাম্প মানে উনি দেখতেই পারে না, ডক্টর ইউনূসকে সহ্য করতে পারে না, কি বলছে? প্রত্যেকটা পদক্ষেপকে আমরা স্বাগত জানাই, এবং আমরা কাজ করার জন্য ভবিষ্যতের শান্তি সমৃদ্ধি উন্নয়নের জন্য আমরা কাজ করতে আমরা আগ্রহী, এবং আমরা মানে বুকে আছি। ডক্টর ইউনূস গভর্নমেন্টের সাথে তারা বলছে, এটাই উনি বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প। জাস্ট ইমাজিন দ্যাট। এবং ইউনাইটেড নেশনস এক পায়ে দাঁড়িয়ে এই সরকারকে সাহায্য করার জন্য, এই সরকারকে যারা ডিস্টার্ব করবেন এই মুহূর্তে তারা ভবিষ্যতে বিপদগ্রস্ত হবেন, এটা আপনার এই মনে রাখবেন। আমি বাবার বলছিলাম যে হি ইজ এ ফ্যান অফ ডক্টর মোহাম্মদ ইউনূস। সো ইটস এ গুড নিউজ ফর বাংলাদেশ। বাবর একটা জায়গাতে বা দুটো জায়গাতে এখন সমস্যা আছে, সেটা কি? প্রশাসনের চাপটি মেরে আছে, মানে স্বৈরাচারের বা ফেসিজমের পেতার তারা, আর সেটা কি? আর চুরি ডাকাতি এগুলো কমে গেছে অলরেডি, এটা তো প্রি প্ল্যান ছিল। যদি আওয়ামী লীগ জামায়াত বিএনপি জামায়াত ঐক্যবদ্ধ থাকতে পারে ওই ক্ষেত্রে বাংলাদেশের, yes it's a little bit windy but it's beautiful day today, 57 degree Fahrenheit right now, and that's why I come out, and yes there is some breeze, it feel a little bit chilly but it's fine, you know, আমি এমনিতেই মানে একটু মানে cold friendly, so আমার ঠান্ডা একটু কম লাগে। তো আপনি কল্পনা করেন যদি
মানে এই অবস্থায় বর্তমানে চলছে। আমি আওয়ামী লীগের মানে শেখ হাসিনার রিটার্নের আপাতত কোনো পথ দেখতেছি না, এবং ইট ইস অলমোস্ট ইম্পসিবল এই মুহূর্তে। যদি আইন শৃঙ্খলা বাহিনী যে বর্তমানে এখনো যে কিছু অনিরাপদ ব্যবস্থা আছে, চুরি ডাকাতের সম্ভাবনা হয়, যদি এগুলোকে এরাডিকেট করা যাবে, কিভাবে করতে হবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে হার্ড লাইনে যেতে হবে, একদম হার্ড লাইনে, র্যাবের মাধ্যমে মানে সিস্টেম করে দিতে হবে রাতের বেলা এদেরকে। দ্যাটস ইট, খেলা ফাইনাল। ওই যে একটা মহিলা 2 দিন আগে গ্রেফতার করা হয়েছে, আপনারা দেখেছেন, ওই যে শেখ হাসিনাকে নিয়ে আমার নেত্রী নিয়ে পড়ে থাকতো, ওই যে একটা রাস্তার মহিলা, মানে একটা মেয়ে, কিছুদিন আগে তাকে নিয়ে ঝগড়া হয়েছিল, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, তাকে গতকালকে গ্রেফতার করা হয়েছে। আমি প্রথমেই বলি যে অন্যায় অবিচারভাবে সে যে দলের হোক না কেন তার উপরে মানে আইনে তাকে অন্যায়ভাবে যেন কেউ হয়রানি করতে না পারে। কিন্তু এই মহিলা দেখেন, এই পতিত স্বৈরাচারের সময়ও সে এসে তার ঔদাত্যতা দেখাচ্ছে। এখন 2000 মানুষকে খুন করা, 25,000 মানুষকে পঙ্গু করা, দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত একটা গোষ্ঠী এবং একজন নেত্রী, তার পক্ষে শেষে স্লোগান গাচ্ছে প্রতিদিন, এবং তাকে গ্রেফতার করাটা আমি মনে করি সমীচীন হয়েছে, এবং এটাকে আমি সার্টিফিকেশন দিচ্ছি। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট রিফর্মস টু কন্টিনিউ? আমি একটা জিনিস বলি, আমরা আপনাদেরকে রিফর্ম ছাড়া এই সরকার যদি ইলেকশন করে, তো সরকারের ভবিষ্যতে সরকারের প্রত্যেকটা জায়গাতে প্রশ্ন উঠবে। মনে রাখবেন, ইলেকশন ইজ নট দ্য ওয়ে অফ প্রিভেইলিং ডেমোক্রেসি। কারণ বাংলাদেশের ইলেকশন যদি ডেমোক্রেসির অন্যতম নিয়ামক হয়, তাহলে প্রত্যেকটা ইলেকশনের পরে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, মানে অর্থাৎ প্রত্যেকটা ইলেকশন পরে স্বৈরতন্ত্র, লুটপাট, খুন, গুম ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, মানবাধিকারের চরম লঙ্ঘনকে এবং বাংলাদেশের মানুষের মালিকানাকে অগ্রাহ্য করা হয়েছে প্রত্যেকটা ইলেকশনের পরে। সরকার যে রিফর্মসে হাত দিয়েছে, হার্ড লাইনে গিয়ে রিফর্মসটা করে যেতে হবে, এবং এই রিফর্মসে আমেরিকার সাপোর্ট আছে, এই রিফর্মসে ইউনাইটেড নেশনসের সাপোর্ট আছে, সারা পৃথিবীর সাপোর্ট এই মুহূর্তে। প্রত্যেকটা দেশ except India. Why they don't want it? Because they never wanted to be a good friend of us, and they don't want us to stay as a better country. That's why they do it, and they will always do that. তারা কখনোই চায় না বাংলাদেশ শান্তিতে থাকুক এবং বাংলাদেশের অগ্রগতি সাধিত হোক, because এটা by gene তারা ধরে নিয়েছে বাংলাদেশ is their enemy, and that's what it is, ladies and gentlemen. So I mean, Dr. Mohamed Yunus is under pressure. You can say it is under pressure, but he's not under pressure. If you look at his face, do you think he's under pressure? No, he doesn't even care about who is saying what, but he's doing his job. Think about that. এবং উনি খুব শীঘ্রই আমেরিকাতে যাওয়ার ডাক পড়বে, এবং আপনি দেখেন যে ডিউটি ফ্রি মানে অ্যাক্সেস পেয়েছে তারা চীনের মার্কেটে, ওটা আওয়ামী লীগ করতে পারলো না কেন? এতদিন করতে পারলো না। আমেরিকাতে ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে বাংলাদেশ যদি ডক্টর মোহাম্মদ ইউনুস, and which is under processing, I strongly believe that, যদি চেষ্টা করেন উনি ডিউটি ফ্রি অ্যাক্সেস পেতে পারে বাংলাদেশ, সম্ভব। এটা ডক্টর ইউনুসের হাত ধরে হতো, এবং যদি ডেমোক্রেসি ক্ষমতা থাকতো, গ্যারান্টি দিলাম বাংলাদেশ এই মতে ডিউটি ফ্রি অ্যাক্সেস পেতো বাংলাদেশ আমেরিকার মার্কেটে 100%। আমি বলতে পারি এখনো পাবে, এখনো যদি ঠিকমতো ডিপ্লোমেসি চলে, বাংলাদেশ ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে ইনশাআল্লাহ আমেরিকার মার্কেটে, এবং তারপরে কেল্লাফতে, এবং বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে। বাই দ্য ওয়ে, hey ladies and gentlemen, those expatriates watching right now, congratulations to you and guys, and thank you so much for, আমি যদি বলি protecting our country. For example, 26 days, 26 দিনে $3.3 billion পাঠিয়েছেন আপনারা রেমিটেন্স। কি লাগে আপনি বলেন একটা দেশের? আর কি লাগে বাংলাদেশের মতো দেশের? হাউ মাচ স্পেন্ডিং উই হ্যাভ? আমাদের যদি স্পেন্ডিং দেখেন আপনি, আওয়ামী লীগ দুর্নীতি এবং লুটপাট করেছে বলে অতিরিক্ত স্পেন্ডিং হয়েছে, মানে আমি কিস্তির কথা বলছি, মানে যে টাকাগুলো দেওয়া লাগে বিভিন্ন সংস্থাকে বা লোনের টাকাগুলো। আর না হলে প্রবাসীরা যেভাবে আছেন, কিন্তু একটা জিনিস বলে রাখতেছি, প্রবাসীদের প্রত্যেকটা প্রবাসী অধিকার আইন আমরা যে প্রপোজ করেছি সেটা আনতে হবে, এবং প্রবাসী অধিকারে প্রত্যেকটা প্রবাসীর সম্পদ থেকে শুরু করে তাদেরকে নিশ্চয়তা দিতে হবে। মনে রাখবেন, যত এই বিবৃতিবাদ, রাজনীতিবাদের নামে এই বিবৃতিবাদ যারা আছে, এদের কোনো ভূমিকার $1 তারা বাংলাদেশে নিয়ে আসে না, এবং তারা ডলারগুলো বাংলাদেশ থেকে বের করে নেয়। এই দেশটাকে ঠিকই রেখেছে কারা? প্রবাসীরা। এরাই হলো সবচেয়ে বড় বিপ্লবী, এরাই হলো সবচেয়ে বড় ভিআইপি, এরাই হলো বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। সুতরাং প্রবাসীরা দে ডিজার্ভ টু গেট সামথিং। আমি যদি মনে করি প্রবাসীদেরকে মানে বায়বী করতে 21শে পদক বা স্বাধীনতা পুরস্কার দেওয়া উচিত, মানে কাউকে তো নাম দিতে পারবেন না আপনি, রাইট? একজন দুজনকে প্রবাসী শব্দটাকে দেওয়া দরকার বাংলাদেশের, কারণ এই প্রবাসীরাই দেখেছি। আমি ইনশাআল্লাহ যদি বাংলাদেশে যাই, which is under processing right now, anytime I will declare, ladies and gentlemen, when I'm going to Bangladesh. But I can tell you one thing, ব্যাংকগুলা, আমি প্রত্যেকটা ব্যাংকে যাবো, গিয়ে জিজ্ঞেস করবো যারা প্রবাসীদেরকে লোনের কথা বলছে লোন দেয় কিনা। I want to see that, মানে এদের বাটপারি সবার আমি বের করে নিয়ে আসবো। I mean from on the ground I can tell you that, and I will definitely visit those banks. I'm from India, I love Israel, women. শান্তি পাইছি ভাই, শান্তি পাইছি। আমার মনে হয় যে আমার মতন অনেকে এটাতে শান্তি পেয়েছেন, তাই না? কারণ হচ্ছে অন্যের জন্য যে ফাঁদটা পাতবেন একজন নিরপরাধ মানুষের জন্য, সেই ফাঁদে আপনি কিন্তু সৃষ্টিকর্তা ফেলে দিবেন, আর এটাই প্রমাণিত হয়ে গেছে। গেল কয়েকদিন আগে পৃথিবীর নামি দামি রাষ্ট্রগুলোর যারা গোয়েন্দা প্রধান আছেন, তাদের একটা বৈঠক হয়েছিল ভারতে। তো সেখানে মার্কিন প্রশাসনের যিনি নবনিযুক্ত যে গোয়েন্দা প্রধান আছেন, তুলসী গ্যাবার্ড, ভারতীয় বংশোদ্ভূত, হিন্দু ধর্মকে তিনি অনুসরণ করেন। যাই হোক, তিনি বাংলাদেশ সম্পর্কে একটা জঙ্গিবাদী একটা রাষ্ট্রের একটা প্রতিচ্ছবি তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলেন। বাংলাদেশ প্রতিবাদ জানালো, আর আমরা বুঝতে পারি যে এই খেলার পেছনে ভারতের একটা বড় ধরনের ভূমিকা আছে। কিন্তু মজার কি বিষয় দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বা ধর্মীয় স্বাধীনতা এখানে লঙ্ঘিত হচ্ছে এরকম নানান ধরনের যে ট্যাগ লাগানোর চেষ্টা করলো,
মার্কিন যুক্তরাষ্ট্র তাতে বাংলাদেশের বিরুদ্ধে কর্ণপাত না করে উল্টা ভারতের বিরুদ্ধেই কর্ণপাত করে বসেছে। একটা নিষেধাজ্ঞার মানে কি বলা হয় যে ধরেন ফলক ঝুলছে ভারতের সামনে। আর কার বিরুদ্ধে জানেন? ভারতের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক র। হিন্দি সিনেমা যারা দেখেন শব্দটার সাথে পরিচিত আছেন। ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর সংক্ষেপে র এর উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। আর এই বিষয়টা নিয়ে এবার ভারত এবং আমেরিকার মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব। ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মার্কিন ওই কমিশনের 2025 সালের বার্ষিক রিপোর্ট তাদের নজরে এসেছে, কিন্তু আরো একবার তাদের নাকি সেখানে পক্ষপাতপূর্ণ এবং রাজনৈতিক দুরভিসন্ধিমূলক প্যাটার্নই পরিলক্ষিত হচ্ছে। যেই সংস্থা এরকম এজেন্ডা ভিত্তিক দাবি করে থাকে তাদের অথেন্টিসিটি বা বৈধতা কতটা, সেই প্রশ্ন তোলা হয়েছে। আপনার বলা হয়েছে যে আমেরিকা যেভাবে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে বারবার ভুলভাবে তুলে ধরতে চাইছে এবং ভারতের প্রাণবন্ত বহুত্ববাদী সমাজকে নিয়ে প্রশ্ন তুলতে চাইছে, তাতে বোঝা যায় ধর্মীয় স্বাধীনতা নিয়ে তাদের সত্যিকারের উদ্বেগ নেই, বরং পেছনে একটা ডিজাইন আছে। যে ডিজাইন কিন্তু একটা আছে। গেল কয়েক মাস আগে আপনার একটা প্রতিবেদন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভারতের মোদী সরকারকে এবার ক্ষমতা থেকে সরাতে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ কোর্সটা কমপ্লিটের পথে। প্রথমত পাকিস্তানের ইমরান খান, এরপর বাংলাদেশের শেখ হাসিনা, এবার ভারতের মোদী। এই প্রত্যেকটা সরকারই কৌশলে এই কথাটা বলছেন যে আমেরিকা তাদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছে। এখন ভারতের দাবি যে পৃথিবীর সকল দেশের মধ্যে সবচেয়ে নাকি ভালো সম্পর্ক ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ভারতের, কিন্তু কত বড় ডাহা মিথ্যা কথা এটা আমরা জানি। তবে ভারতের সব জায়গায় পরিস্থিতি একরকম না। অনেক জায়গায় অনেক ভালো মানুষ আছেন হিন্দুদের মধ্যে যারা এই মানে সাম্প্রদায়িক ইস্যুগুলোকে নিয়ে একটা অপরাজনীতি, জনগণের মধ্যে বিভাজন, মার কাট এগুলো পছন্দ করেন না। আবার কিছু কিছু জায়গায় এগুলোকে পুঁজি করেই ভারতে অনেক কিছু হচ্ছে, মিডিয়া দেখছে। আর দিন শেষে এবার ভারতের নিষেধাজ্ঞা কিভাবে ঠেকাবে, আদা জল খেয়ে দাদারা মাঠে নেমেছে। কোথাকার পানি কোথায় গিয়ে গড়ালো, হাসছে ডক্টর ইউনূস, হাসছে বাংলাদেশ। আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।